থেকে আমাদের বেনিফিট পাওয়ার সুযোগ থাকে না। সাধারণত ইউকে যখনই কোনো ওয়ার্ক পারমিট ছাড়া হয় তখন তাদের একটা কমিটি আছে, তাকে বলা হয় ম্যাক, অর্থাৎ মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। ওই ম্যাক আফটার 5 ইয়ার্স বা 3 ইয়ার্সের মধ্যে তারা রিসার্চ করে একটা সাজেশন দেয় গভর্নমেন্টকে যে কোন কোন পেশায় তাদের লোক দরকার, সংকট দেখা দিচ্ছে, এবং কোন কোন পেশার লোক তারা বাইরে থেকে মাইগ্রেট করবে। এবং এই ওয়ার্ক পারমিটটা বলতে গেলে যদি আমি 20 বছরের একটা পরিসংখ্যান দেই, 2020 সালে 2002, 3 বা 4, 5-এর মধ্যে তৎকালীন সময়ে ওয়ার্ক পারমিটের জন্য এত কড়াকড়ি আইন ছিল না। জাস্ট যে নিয়োগকর্তা বা যে লোক নিয়োগ করবে সে যদি স্যাটিসফাই থাকতো তখন সে তার একটা লিখিত পত্রের মাধ্যমে সে হাইকমিশনকে উপস্থাপন করত। হাইকমিশন যাচাই বাছাই করে তার ওয়ার্ক পারমিট ইস্যু করত। কিন্তু 2007 সালে, হয়তো আপনি অবগত আছেন কিনা জানি না, ইংল্যান্ড থেকে 7-8 জন কিড বাস এমপি সহ 7 থেকে 8 জন মন্ত্রী এবং এমপি তারা বাংলাদেশে সফরে আসছিল। আসার পরে তারা বাংলাদেশের বিভিন্ন যারা আছেন সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করেন নাজিমগঞ্জ রিসোর্টে। সেই প্রোগ্রামে আমিও ছিলাম। ওই প্রোগ্রামে ওই কিড বাস এমপির যে একটা বক্তব্য, সেই বক্তব্যটা দিয়ে আমি আপনাদের আজকে কথা শুরু করতে যাচ্ছি। উনি বলছিলেন যে ইটস রিয়েলি impossible, it's really shame for our nation if some people are bearing British passport, he or she can't speak in English. অর্থাৎ তিনি বলতেছেন যদি কিছু ব্রিটিশ লোক আছে, যারা কিছু নাগরিক আছেন, তারা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সারা বিশ্বে ঘুরবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন না, এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক। তখন আমার মধ্যে প্রশ্ন হলো, তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমাদের কি অবদান আছে? তারা বাংলাদেশে এসে দেখলো, বাংলাদেশের অবস্থান বুঝলো, এবং সেখানে বুঝে তারা একটা পরিসংখ্যান নিয়ে তারা একটা ওয়ার্ক প্ল্যান করলো। 1907 সালে যাওয়ার পরেই 2008 সালে একটা আইন তারা করে প্রথমে, যে যুক্তরাজ্যে যদি কেউ ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে বা যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে একটা ইংলিশ টেস্টের সম্মুখীন হতে হবে, যে আইনটা 2000 সালে ছিল না। 2008 সালে প্রথমে আইনটা অনুমোদন করে। তখন থেকে আমাদের দেশে জনগণের মধ্যে অর্থাৎ একটা আতঙ্ক ঢুকে যায় যে ওয়ার্ক পারমিটে ইউকে যাওয়ার ক্ষেত্রে ইংরেজি শিখতে হবে। তৎকালীন সময় আমাদের যে সমাজ ব্যবস্থাটা এমন ছিল যে আমরা যখন ওই সময় 2008 সাল থেকে আমি মূলত এই ওয়ার্ক পারমিটের ইংলিশ প্রশিক্ষণের সাথে জড়িত ছিলাম। 2008 সালে আমার কাছে ছাত্র প্রায় 50 জন আসেন শুধু ইংলিশ শেখার জন্য। অথচ এর আগে মানুষের মধ্যে ইংরেজি শিখে আগ্রহ ছিল না। তো এই ওয়ার্ক পারমিট আইন করার কারণে তারা শিখতে আসে, এবং তারা অধিকাংশ শিক্ষার্থী শিখে আমার কাছ থেকে তারা ইংরেজি প্রশিক্ষণ গ্রহণ করে। বাট তৎকালীন আমি কিছু সংকটে ছিলাম, কারণ ওদের যে সিলেবাস কারিকুলাম যে পড়ানোর মতো মানে স্ট্রং ট্রেনার ছিল না আমার কাছে। তো পাশাপাশি আমি নিজকেও ট্রেনিং নেওয়া লাগছে, এবং আমি বিভিন্ন প্রশিক্ষিত ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর যারা ছিলেন, কয়েকজন ছিলেন, যোগাযোগ করলাম, তারাও আসলেন। বাট ওদের সিলেবাসটা এত বেশি মানে স্বয়ং সম্পূর্ণ, ওটা অনেক সময় ওদেরকে ড্রাইভ করা ডিফিকাল্ট হয়ে পড়ছে। ওরা আমি 2000 অনেক কষ্ট করে যখন আস্তে আস্তে যোগাযোগ করি ওদের সাথে, এবং অনলাইন যোগাযোগে কিছু প্রশিক্ষণ গ্রহণ করে সিলেবাসটা কিছুটা বুঝি এবং কি ওদের সাথে ইংরেজি বোঝার চেষ্টা করি। এক পর্যায়ে আমাকে নিজকেই এই ট্রেনিং কাজে জড়াইতে হয়, শুধু আমি কোয়ালিটি মেনটেন করতে গেলে। যেমন যখন 8 সালে পরীক্ষা হয় ইংলিশ টেস্ট, যেটা ইসোলেট টেস্ট হয়, আমার সেন্টার থেকে প্রায় 24 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 24 জনের মধ্যে দুঃখজনক সত্য প্রায় 7 থেকে 8 জন উত্তীর্ণ হয়, অধিকাংশ উত্তীর্ণ প্রথমে হয় নাই। তখন আমি একটা গভীর সংকটে পড়ে যাই যে এদেরকে উত্তীর্ণ করানো, ট্রেনিং সম্পন্ন করানো, ধীরে ধীরে আস্তে আস্তে অবস্থা উন্নতি হতে থাকে। আমি নিজেই ট্রেনিং গ্রহণ করি ইংল্যান্ডের যে সিটি ইংলিশের মাধ্যমে এই বিষয়ের উপরে। এরপর আমি নিজেই এই ট্রেনিং তত্ত্বাবধান শুরু করার পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হতে থাকে এবং শিক্ষার্থীর পাশে বাড়তে থাকে।
দুঃখজনক হচ্ছে যে এই ওয়ার্ক পারমিটটা যখন নিতে হয় 2008 সাল থেকে যে একটা আইন করছে যে অর্থাৎ তারা অদক্ষ শ্রমিক আর নিবে না। আগে তারা দক্ষতা তারা বলতো, বাট তারা এত গুরুত্ব দিত না। তার দক্ষতা থেকে মানে তারা প্রেফার করলেও তারা কিন্তু কোনো এভিডেন্স বা কোনো সার্টিফিকেশন দরকার ছিল না। বাট এখনও দক্ষতার ক্ষেত্রে কোনো প্রকারের এভিডেন্স বা সার্টিফিকেশন গভর্নমেন্ট আইন করে বাধ্যতামূলক করে নাই। শুধু একটা আইন করছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষার উপরে অবশ্যই তাকে স্কিল হতে হবে। 2008 সালে তখন ছিল ইসলের মধ্যে মূলত যে ইংরেজি পরীক্ষাটা যে ইংরেজি একটা টেস্টের সম্মুখীন হতে হয়, সেটার ক্ষেত্রে বর্তমানে 4টা। আর 8 সালে যখন শুরু হয় তখন প্রায় প্রথম ছিল 2টা। একটা ছিল ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের যে আইএলস টেস্ট, আর একটা হচ্ছে সিটি অ্যান্ড গিলসের ইসল। এরপরে অ্যামেন্ডমেন্ট হয়ে প্রায় 30 থেকে 35টা কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্ট অনুমোদন দেয় ইংরেজি প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং ট্রেনিং প্রদান করার জন্য। দুঃখজনক সত্য, তাদের ওই কোম্পানিগুলা যারা প্রতিষ্ঠা হয়েছে অধিকাংশই অনৈতিক এবং কি যেটা বলবো মানে অনিয়মতান্ত্রিক কাজে জড়াইয়া পড়ে। কোনো একটা অনিয়মের মাধ্যমে তারা সার্টিফিকেট ইস্যু করা শুরু করে, এবং শুরু করার প্রেক্ষিতে আমাদের দেশে জনগণ যারা আছেন ম্যাক্সিমাম শিক্ষার্থী কী করলো, প্রশিক্ষণ থেকে সরে গিয়ে তারা মানে অবৈধ পন্থা সার্টিফিকেট নেওয়া শুরু করলো। এই অবস্থায় বেশি না 8 থেকে 4 বছরের মধ্যেই সরকারের এই যে নিয়ন্ত্রণের সংস্থার নিকট তারা তথ্য প্রমাণ সহকারে তারা প্রমাণ পায়। তারা পাওয়ার পরে তৎকালীন সময়ে তারা কি করলো, ওই যেগুলা কোম্পানি নতুন করে অনুমোদন দিয়েছিল সবগুলোকে তারা সাসপেন্ড করে দিয়ে শুধু 2টা কোম্পানি রাখে, একটা হচ্ছে সিটি অ্যান্ড গিলস, একটা হচ্ছে কি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। কিন্তু সিটি অ্যান্ড গিলসের পরীক্ষা যখন অংশগ্রহণ করা হতো তখন ওখানে সার্টিফিকেট বা পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে পাসপোর্টের কোনো লিঙ্ক ছিল না। তখন দেখা যাচ্ছে যে এই সুযোগটা ব্যবহার করে অনেক অসাধু ব্যবসায়ী সিলেট শহরে যারা আছেন তারা মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রলুব্ধ করে মানে অবৈধ পথে একজনের পরীক্ষা আর একজনের মাধ্যমে তারা সার্টিফিকেট সংগ্রহ করা শুরু করে। তখন এই বিষয়টাও কিন্তু আবার ব্রিটিশ এম্বাসির কাছে ধরা পড়ে যায় যে এই সার্টিফিকেটের মধ্যে অনেকগুলোই আছে যেগুলা সত্যিকারে যারা সার্টিফিকেট মানে ক্লেম করতেছে সে পরীক্ষা দেয় নাই, তার রিপ্লেসমেন্টে অন্যকে পরীক্ষা দিচ্ছে। 2014 সালে আসার পরে সিটি অ্যান্ড গিলসকে তখন বলা হলো যে ওদেরকে বায়োমেট্রিক্স ইন্ট্রোডিউস করতে হবে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ইম্পোজ করে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে। সিটি অ্যান্ড গিলস একটা ব্রিটিশ গভর্নমেন্টের একটা সার্টিফিকেট সংস্থা, আবার গভর্নমেন্ট তো আছে। বাট তখন তৎকালীন সময় কর্তৃপক্ষ ওই শর্ত অনুযায়ী তাদের প্রোডাক্ট অর্থাৎ তাদের সার্ভিস দিতে অপারগতা প্রকাশ করে, কারণ সিটি অ্যান্ড গিলস ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 500 কোয়ালিফিকেশন সার্ভিস করে অনেক বড় সংস্থা। তাদের পক্ষে একটা বিষয় নিয়ে তারা এই যে যখন কড়াকড়ি আরোপ করা হয় এবং এই ধরনের অনিয়ম শুরু হয় তারা এটাকে বন্ধ করে দেয়। তারা সরকারের সাথে নতুন এগ্রিমেন্ট করে না করার প্রেক্ষিতে এভাবে রয়ে গেল। তখন রইল একমাত্র আইএলস অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের পক্ষ থেকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই টেস্ট শুধু একটা রয়েছে, আইএলস পরীক্ষার মাধ্যমে দক্ষতা প্রমাণ করা লাগবে প্রত্যেক শিক্ষার্থীকে। 14 সালে এটা হওয়ার পর থেকে অদ্যাবধি 2019 সাল পর্যন্ত 20 সালের ডিসেম্বর পর্যন্ত এই আইন ছিল। কিন্তু ডিসেম্বরে সরকার কী করলেন, নতুন 4টা আরব কোম্পানিকে অথরাইজ করলেন এই ইংরেজি প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন দক্ষতা প্রমাণ করার জন্য, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সার্টিফিকেট দেওয়ার জন্য। এই ক্ষেত্রে বর্তমানে যেটা আছে 4টা প্রতিষ্ঠান আছে। প্রথম হচ্ছে যেটাকে ব্রিটিশ যে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের যে আইএলস প্রোডাক্ট, এর মধ্যে আইএলস আছে। দ্বিতীয়তে আছে এখানে পিআর অর্থাৎ পিপল চার্ট এই কোম্পানির নাম, তার অর্গানাইজেশন নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ চার্ট কোম্পানির মাধ্যমে ইংরেজি প্রশিক্ষণ এবং কি দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। তো এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট, এবং এখানে ইসলের যে সিলেবাসটা কমপ্লিটলি এখানে আবার নতুন নামে আসছে, কিন্তু প্রোডাক্টটা কোয়ালিটি, সার্ভিস মেথোডোলজি, এক্সাম প্রসিকিউটর এবং এক্সাম সিস্টেম সব কিছু প্রায় একই। আবার পিয়ারসন এর মধ্যে 3টা প্রোডাক্ট আছে, কেইটি, পিইটি আর সিএটি।
একটা হচ্ছে কেইটি, একটা হলো সিএটি, আর একটা হচ্ছে কি পিইটি। তো কেইটি এবং কি বর্তমানে পিইটি অ্যালাউ করা হয়েছে যে ওয়ার্ক মানে যারা ওয়ার্কম্যান যেটা আগ্রহ প্রকাশ করবে বা যাবে তাদের ওই পিইটি অথবা আইএলস অথবা সিটিএন পিপল চার্ট যে আছে, পিপল চার্টের যে ল্যাঙ্গুয়েজ চার্ট তার অর্গানাইজেশন অথবা ট্রিনিটি কলেজ। তো ট্রিনিটি কলেজটা করা যাচ্ছে না, ট্রিনিটি কলেজ শুধু ইনসাইড দ্য ইউকে। গ্লোবালি 3টা কোম্পানিকে তারা অ্যালাউ করছে, 3টা কোম্পানির সার্টিফিকেশন শিক্ষার্থীরা ইউজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 3টা কোম্পানির মধ্যে যখন ইউজ করা হবে কোনটা মোর ফেভারেবল, এবং এই ইংরেজি প্রশিক্ষণ ছাড়া কোনোভাবে সার্টিফিকেট এবারে ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারবে না, করতে পারবে না। এখন যেহেতু এটা বাধ্যতামূলক করছে, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে। 2008 সালে যে ইংরেজি প্রশিক্ষণ ছিল সেটা ছিল A1 লেভেল, আর যখনই মেবি সম্ভবত 12 সালে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করে তারা ইসল B1 এ ট্রান্সফার করে। যখনই B1 রূপান্তর করেই তখনই কিন্তু ওয়ার্ক পারমিটটা বন্ধ হয়ে যায় অনেকটা। এর মধ্যে আরেকটা বিষয় যখন সরকার এখানে বাধ্যতামূলক করছে যে প্রত্যেক এমপ্লয়িকে অর্থাৎ কর্মচারীকে যে যারা নিয়োগকারী যারা নেবেন তাকে এই 24,600 পাউন্ড তাকে ইয়ারলি দিতে হবে। 24,000 বা 31,000 পাউন্ড ইয়ারলি তাকে পে করতে হবে। তো এই পেমেন্ট সিস্টেমের কারণে অনেক যারা ওয়ার্কারের লোক নিতেন তারা বাংলাদেশ থেকে লোক আগ্রহ হারিয়ে ফেলছেন যে এই ধরনের হাই পেমেন্ট দিয়ে যে লেবার বা যে বিজনেস রান করতে পারবে না। আবার দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের যে মানুষগুলোর যে বেশি একটা দক্ষ না, বাট অনেকে আছেন যে তার দক্ষতাগুলো বিষয়গুলোকে তারা যেটা করে, বিশেষ করে এই দক্ষ বিষয়টাকে তারা কাগজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন। অর্থাৎ দক্ষতা সে নিজে হবে সেটার ইন্টেনশন না রেখে পেপার বেসড স্কিল তারা হওয়ার চিন্তা করতেছে। এই পেপার বেসড হওয়ার কারণে অনেক সময় আমাদের এই ওয়ার্ক পারমিটগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ যখনই ব্রিটিশ গভর্নমেন্ট বা অথরিটি টের পায় বা বুঝতে পারেন যে আসলে উনি কাগজ দিয়ে দক্ষতা প্রমাণ করতেছেন, বাস্তবে দক্ষ নয়, তখনই বিচার রিফিউজের সম্ভাবনা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে এবারে যে ওয়ার্ক পারমিট নতুন করে ছাড়া হয়েছে, এই ক্ষেত্রে যদি প্ল্যান ওয়াইজ কাজে লাগানো যায়, যেমন আমি ইতিমধ্যে জেনেছি কয়েকটা সংস্থা অলরেডি কাজ শুরু করছে যে তারা প্ল্যান ওয়াইজ যখন এই অনেকগুলা পেশা আছে, বিশেষ করে হেলথ কেয়ার পেশাটা খুব বেশি ইফেক্টিভ এবারের জন্য, কেউ যদি হেলথ কেয়ার পেশায় নিজকে দক্ষতা অর্জন করতে পারেন এবং ইংরেজি ভাষা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তার জন্য অনেকটাই সম্ভাবনা উন্মুক্ত হবে। কারণ হেলথ কেয়ারের ক্ষেত্রে সরকারের খুব বেশি নমনীয় ভাব আছে এবং এক্ষেত্রে লোকের প্রচুর চাহিদা আছে। বিশেষ করে ওরা যখন এই ধরনের পেশাগুলো সিলেক্ট করে, যখনই তার এই ধরনের পেশা বিষয়গুলোকে তারা মানে অকুপেশনাল লিস্ট তৈরি করে, তাকে এটা বলে শর্টেজ অকুপেশন লিস্ট, অর্থাৎ কোন সেক্টরে ওদের প্রচুর লোক লাগবে এবং তাদের দক্ষ লোকের সংকট রয়েছে, সেই তালিকা অনুযায়ী তারা হেলথ কেয়ারকে সবচেয়ে গুরুত্ব বেশি দিচ্ছে। কিন্তু আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে একটা জিনিস নতুন যেটা চলে আসতেছে, মানুষ মনে করে ওয়ার্ক পারমিট মানে ভিসা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস। আসলে এর বাইরে যেটা জগৎ আছে, বিশাল জগৎ, এ সম্পর্কে আমাদের জনগণও জানেন না এবং অনেকে অবগত নয়। যার কারণে এই যে সুসংবাদটা আসছে এই সম্পর্কে অনেকটাই আমাদের সঠিক ব্যবহার করা যাবে না যদি আমাদের স্ট্রং যদি ভালো কোনো পদক্ষেপ না নেওয়া যায়। তো এখন যেটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আমাদের একজন যদি কর্মী যেতে হয় তাকে প্রথমে ইংরেজি ভাষার উপরে দক্ষতা অর্জন করতে হবে, কাগজের মধ্যে না, বাস্তব হচ্ছে। ইংরেজি ভাষার ক্ষেত্রে কিছু কথা বলতে হয়। ইংরেজি শিখতে গেলে ম্যাক্সিমাম শিক্ষার্থী ইংরেজি অর্থাৎ ইংলিশ যে ভাষাটা যে পরীক্ষার উপরে ট্রেনিং নেন, ভাষার উপর ট্রেনিং নেন না। যেমন আইএলস, সবাই বললেন যে আমি আইএলস করবো, তো আইএলস তো হচ্ছে ইংরেজি ভাষা একটা পরীক্ষার নাম, কিন্তু প্রশিক্ষণ কীভাবে গ্রহণ করবে এই ধরনের ধারণা নেই। এবং কি সিলেট শহরে আমি জানি না এখন আছে কিনা ভালো কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে কিনা সন্দেহ আছে ইংরেজি ভাষার উপরে, যে 2-3 মাসে তাকে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইংলিশ শিখাবে। আমাদের দেশের শিক্ষার্থী অনেকে ইংরেজি শিখেন, কথা বলেন, কিন্তু আসলে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম মধ্যে এত বেশি ভুলে থাকে যেগুলা ইংল্যান্ডে যখন কেউ যায় তখন সে তো যারা শিখেন তারা তো ভালোই মনে করেন শিখছেন, এত বেশি ভুলে ভরা থাকে তখন ওই ইংলিশটাকে তারা বলে এটা ইন্ডিয়ান ইংলিশ। ইন্ডিয়ান ইংলিশ বলে দিয়ে তারা এটা গ্রহণ করে না। যেহেতু এবারে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা কম্পিটিশনের বিষয়, একটা
প্রতিযোগিতার বিষয়, যারা যে যত বেশি নিজকে দক্ষ প্রমাণ করতে পারবে ইংরেজি ভাষার উপরে তার মানে ওয়ার্কে পাওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোন পেশার আবেদন করবেন, আপনি কোন পেশার জন্য। কারণ সিলেক্টের যে ট্রেন্ডটা হচ্ছে, মানুষ মনে করে ওয়ার্ক পারমিট ভিসা মানি হচ্ছে রেস্টুরেন্টে বিজনেস, একটা কাজ করো, কিছু রেস্টুরেন্টে একটা কাগজ নিয়ে আসো। তো অনেক ইতিমধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, গিয়ে মালিককে বলতেছে ভাই আমি আপনাকে কিছু টাকা দেবো, একটা কাগজ আমাকে দেন যে আমি এখানে আপনার 3 বছর 4 বছর 5 বছর কাজ করছি বলে। এই সুবাদে অনেক রেস্টুরেন্ট মালিক আছেন সিলেটে, তারাও কিছু ব্যবসা করতেছেন। তারা মনে হয় আমার তো কোনো ক্ষতি নাই একটা কাগজ দিলে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে শিক্ষার্থীদের বা কর্মীদের একটা যে ট্রেন্ডস, যে কাজ না করে কাগজের মাধ্যমে দক্ষতা প্রমাণ করা, এটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট অবগত আছে। অনেকেই আছেন এই ধরনের ফ্রড কাজের কারণে, আমার জানা মতো কয়েকজনও আছেন 10 ইয়ার্স সাসপেনশন বাংলাদেশ থেকে পেয়েছেন, যে উনি 10 ইয়ার্স আবেদন করতে পারবেন না। তারা এইসব ভুয়া কাগজ দেওয়া যাবে না আবেদনের ক্ষেত্রে কোনো প্রকারে। ব্রিটিশ গভর্নমেন্ট অফ এমবেসির সাথে রং ডকুমেন্টেশন যদি আপনারা করেন, আপনি তো ওয়ার্ক পারমিট তো হবেই না, বরঞ্চ আগামী দিন যদি কোনো সুযোগ থাকতো সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন পেশার জন্য নিজকে তৈরি হবেন। এই পরামর্শগুলো আমি বলবো আপনাদেরকে, আপনার আত্মীয় থাকে যারাই থাকেন না কেন, ওদেরকে জিজ্ঞেস করেন ওখানে জব সেন্টারগুলোতে কোন কোন ধরনের জবের ডিমান্ড বেশি, অর্থাৎ চাহিদা বেশি, লোক কম, সেই ট্রেডগুলা সেই অকুপেশনগুলো সিলেক্ট করে নিজকে তৈরি করতে হবে। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে আমরা কোন ট্রেডে যাব, তো আমার অভিজ্ঞতার মতো আমি বলতে চাই, যদি হেলথ কেয়ারের উপরে কেউ যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, এবং স্যার ইমিগ্রেশন কর্তৃপক্ষ একজন আছেন সিলেটে ব্লু ওয়াটারে, তারা এই প্রশিক্ষণের এবং এই আবেদনের ব্যবস্থা করতেছেন, এবং আমাকে তারা অলরেডি ট্রেনিং কাউন্সিলর হিসেবে যারা সংযুক্ত আমি আছি তাদের সাথে, এবং এই ট্রেনিংয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা অলরেডি আমার সাথে তারা একটা মৌখিক চুক্তিবদ্ধভাবে হয়। যার কারণে আমি এটা বলতে পারবো, যদি কেউ হেলথ কেয়ারের উপরে এবং ইংরেজি ভাষা ইসল B1 এর উপরে, অ্যাটলিস্ট B1, অর্থাৎ আপনাদের দক্ষতা থাকতে হবে B1 এর উপরে, যেহেতু কম্পিটিশন, যখনই একটা জব সার্কুলার হবে ওখানে এই সার্কুলার জন্য ইন্ডিয়া থেকে আবেদন করতে পারে, নেপাল থেকে করতে পারে, পাকিস্তান থেকে করতে পারে। তো যেখান থেকে করুন না কেন আপনাকে যোগ্যতা দিয়ে আপনার অবস্থানটা অর্জন করতে হবে। সুতরাং এক্ষেত্রে আপনি যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকারে অনিয়ম অথবা ধরেন অনিয়মে আশ্রয় গ্রহণ করেন, তো সেটাই আপনার এই বিষয়টাকে, অর্থাৎ মানে আপনার ওয়ার্ক পারমিটটাকে ক্ষতির মধ্যে ফেলে দেবে। সুতরাং আমি এটা বলবো, আপনার ট্রেড সিলেকশনে করার সময় চিন্তা করতে হবে কোন ট্রেডের সিলেকশন করলে পারমিটটা সহজও হবে এবং কষ্টও হবে। আবার সবচেয়ে যেটা বাধ্যতামূলক অংশ, আপনাকে ইংরেজি শিখতে হবে, এবং সেটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড, নট বাংলাদেশের যেটা ঠিকানা হয়, যেখানে এখন যদি কষ্ট করি বাংলাদেশে পর্যন্ত ভালো কোনো বই পড়ানো হয় না ইংরেজির উপরে। এক্ষেত্রে বিভিন্ন সেন্টার যারা আছেন, তারা কিছু কিছু সংস্থা আছেন বাংলাদেশে, তারা নিজকে অনেক বড় বড় দাবি করেন, তারা নিজস্ব আলোকে বই লেখেন, আসলে এই বইটা আদৌ কতটুকু বিশুদ্ধ বা ফ্রুটফুল তারা এটা কিন্তু খবর রাখেন না। আমি এটা বলবো, এখন আপনারা যেটা করবেন, প্রথম হচ্ছে গুরুত্ব দিয়ে, অর্থাৎ ব্রিটিশ কন্টেন্টে যে ইংলিশ শিখতে হবে ভালো করে, এবং ইসল দিয়ে আপনারা চেষ্টা করবেন যে বর্তমান যেটা আছে পিপল ল্যাঙ্গুয়েজ চার্টার ইসল, এটা দিয়ে করার। কেননা আপনার ওয়ার্ক পারমিটের বয়স হচ্ছে বা ওভারঅল হচ্ছে 5 ইয়ার্স, আপনি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আবেদন করবেন সেটা মেয়াদ থাকবে 2 ইয়ার্স। এক্ষেত্রে আইএলটিএস দিয়ে না করে ইসল দিয়ে করাটা উত্তম হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আজকের নান্দনিক উপস্থাপক জনাব শামী আহমদকে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ জনাব ইসলাম। টেকনিক্যাল সমস্যার কারণে আপনার কথাগুলো আমি
একটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, তবে আপনি দীর্ঘক্ষণ প্রাণবন্ত আলোচনা করেছেন এবং এই বিষয়টি দর্শকদের সামনে করার চেষ্টা করেছেন। তো এই বিষয়টি আমি আরেকটু পরিষ্কার করে জানতে চাইব যে ওয়ার্ক পারমিটে যাওয়ার পর 5 বছর পর যে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করার আবেদন করা যাবে বা বসবাস করার সুযোগ রয়েছে, সে বিষয়টি আসলে কিভাবে বা নিয়মটা সেদেশের হোম অফিস কর্তৃক ঘোষণা করা হয়েছে কিনা এই বিষয়টা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ নান্দনিক উপস্থাপক জনাব শামীম আহমদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ওয়ার্ক পারমিটে যখন কোনো ক্যান্ডিডেট যদি মাইগ্রেট হয়, তো তাদের নিয়ম অনুযায়ী যদি 5 ইয়ার্স ওনার কন্টিনিউয়াস জব থাকে এবং গভর্নমেন্ট তার ট্যাক্স পেয়ে থাকে, তখন আফটার 5 ইয়ার্স উনি ILR এর জন্য আবেদন করতে পারেন। প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে এই জিনিসপত্রটা ঠিক রাখতে পারেন না নিয়োগকর্তা এবং কর্মচারী, দুই কারণে। ধরেন একজন লোক এখান থেকে গেলে নিজকে দক্ষ প্রমাণ করলো কাগজ দিয়ে, ওখানে গিয়ে দেখলো তার কাগজে সে বিবরণ লিখছে, কাগজের সাথে তার বাস্তব দক্ষতা মিল নেই, তখন ওই তার যে নিয়োগকারী সংস্থা বা কোম্পানি তাকে ফায়ার করে দেয়, তাকে সাসপেনশন করে। এই সাসপেনশন যদি কেউ পেয়ে যায়, তখন এই সাসপেনশনটা হচ্ছে তার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এই ক্ষেত্রে যদি কেউ হেলথ কেয়ারের মাধ্যমে আবেদন করে, তার জন্য সম্ভাবনা খুব বেশি থাকবে। কারণ হেলথ কেয়ারের যে অ্যাপয়েন্টমেন্টটা, এটা পরোক্ষভাবে সরকারের পক্ষ থেকে হয়ে থাকে। এটা একটা বলতে গেলে পাবলিক জব। সুতরাং যদি কেউ হেলথের মাধ্যমে অবস্থান যাইতে পারেন ইউকেতে, তার জন্য অধিকাংশ সুবিধা থাকবে মাইগ্রেশন মানে আপনার 5 ইয়ার্স পরে সে আবেদন করা ILR এর জন্য। ইন দ্য মিন টাইম আরও কিছু সুবিধা এখানে অ্যাড করছে, অর্থাৎ আপনি যাওয়ার 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার যদি আর্নিং সোর্স ঠিক থাকে, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করে থাকেন, এই পেপার ডকুমেন্ট দিতে পারেন আপনি, তাহলে আপনি আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলিকেও স্পন্সর করে নিতে পারেন। এই সুযোগটা কিন্তু রয়েছে এবার। সুতরাং আমি বলবো যে এটা খুবই সুন্দর সুযোগ, অর্থাৎ নাগরিকত্ব অর্জন করার জন্য দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে, অন্য কোনো পথে না। যদি কেউ পেপার বেস চেষ্টা করে, পেপার বেস দক্ষতা প্রমাণ করার জন্য, সেটা করতে পারে তার, বাট এতে করে চূড়ান্তভাবে সে ক্ষতিগ্রস্তই হবে। আমার জানার মতো যারা চেষ্টা করছিলেন, তারা অনেকেই কিন্তু শেষ পর্যন্ত এই ওয়ার্ক পারমিট যখন এখন অনেকেই আছেন যে 10 ইয়ার্স 15 ইয়ার্স হয়ে গেছে, এখন লিগাল পান নাই, কেননা উনি আসলে ওই ধরনের ভালো দক্ষতা না থাকার কারণে ভালো জব করতে পারতেছেন না। আর ভালো জব না করলে আপনি নাগরিকত্ব অফিসে থাকতেছেন। সুতরাং ভালো জব থাকতে হবে, ভালো ট্যাক্স পে করা লাগবে, এবং ভালো ট্যাক্স পেতে ভালো জব করতে গেলে দক্ষতা অর্জন করতে হবে মাস্ট বি। সুতরাং যদিও সরকার আইন করে নাই, কিন্তু অলিখিত একটা অদৃশ্য আইন হয়ে গেছে, অদক্ষ লোকদের জন্য যুক্তরাজ্য আপনার সুযোগ থাকতেছে না। আপনি ফাঁকে যাইতে পারেন, ফাঁকে দিয়া এটা নিজকে ঝুঁকির মধ্যে ফেলবেন। আপনি অন্য রাষ্ট্রে গেলে আপনি পারবেন, কেননা যুক্তরাজ্যের আইন অনেক কড়া। জি, যে এই যে দক্ষ লোক বা কোন ধরনের জনশক্তি বা কোন ধরনের লোক ওয়ার্ক পারমিটে যেতে পারবে যুক্তরাজ্যে? আচ্ছা, ওই যে যোগ্যতার কথা বলেন, প্রথম হচ্ছে যারা ইংলিশে মিনিমাম A1 B1 অর্থাৎ B1 লেভেল, তারা স্কিল যদি গেইন করতে পারেন, তারা অ্যাপ্লাই করার যোগ্যতা রাখেন। এরপর হচ্ছে উনি ট্রেড সিলেকশন করবেন, উনি কোন ট্রেডের জন্য আবেদন করবেন, কোন পেশার জন্য, সেই পেশাগত যোগ্যতা প্রমাণ দিতে হবে। যদি মনে করেন আপনি প্লাম্বার বললেন, এখন আপনি প্লাম্বিংয়ের উপরে আপনার কোনো ট্রেনিং আছে কিনা এবং সেই ট্রেনিংটা মানসম্পন্ন কিনা সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করেন যে কোন ট্রেডটা ভালো, কমপক্ষে যদি সিলেট থেকে হেলথ কেয়ারের লোক মুভ করে কেয়ার সেক্টরে, এবং সেক্ষেত্রে মোটামুটি একটু দক্ষ হওয়া লাগবে, কারণ খুব সেন্সিটিভ জব, এবং এই জবের মাধ্যমে সে নিজকে কী করতে পারবে, সহজে, খুব অতি সহজে সে নাগরিকত্ব অর্জন করতে পারবে। বাট ট্রেড যদি সিলেকশনে ভুল করেন, তাহলে নাগরিকত্ব পাওয়ার পরটা আপনার কষ্টকর হয়ে যাবে। কারণ যে ট্রেডের মধ্যে আপনার এই জব অকুপেন্সি খুব বেশি, সেই ট্রেডটা আপনি আবেদন করবেন।
এক্ষেত্রে আপনি ওখানকার যে ম্যাকের যে অকুপেশন লিস্ট আছে ওই লিস্ট থেকে যে দক্ষতা অর্জন করবেন এবং সে আপনি নিজকে উপস্থাপন করবেন, এই হচ্ছে বিষয়টা। ধন্যবাদ আপনাকে। প্লাম্বার এক্সাম্পল স্বরূপ যেটা বললেন যে প্লাম্বার হিসেবে তাকে প্রাথমিক অবস্থায় B1 সম্পূর্ণ করতে হবে। এই B1 করতে কতদিন সময় লাগবে এবং B1টা আসলে কি বিষয়টাকে একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, শিওর। ধন্যবাদ জনাব শামীম তালুকদার। আমি আপনাকে বলছি B1 বিষয়টা হচ্ছে ইংলিশ লেভেলটাকে ব্রিটিশ গভর্নমেন্টের 6টা লেভেলে ভাগ করছেন। এই লেভেলটাকে বলা হয় NQF লেভেল, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম। এই ফ্রেমে আলোকায় তারা ইংরেজি ভাষাটা 6টা স্তরে ভাগ করছেন, A1 A2 B1 B2 C1 C2। A1 যে এক্সাম বা ইংলিশ লেভেলটা এটা হচ্ছে বর্তমানে স্পাউস ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আগে 2008 সালে ওয়ার্ক পারমিটের জন্য A1 প্রযোজ্য ছিল, বাট মেবি 12 সালে এসে এই B1 তারা ট্রান্সফার করে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। আর সেই B1টা হচ্ছে আপনাকে কমপক্ষে ফ্রিকুয়েন্টলি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং 4টা আপনাকে যে কোনো একটা আপনাকে ইমেল করা হবে, আপনি যে কোনো একটা ইমেলের উইদিন 10 মিনিটসের মধ্যে রিপ্লাই করার যোগ্যতা সৃষ্টি করতে হবে। এতে করে আপনি যদি মিস্টেক করেন, বিশেষ করে বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে গিয়ে ইংরেজিগুলো শেখা বিশুদ্ধ ইংরেজি না, যার কারণে সেই ইংরেজি কাজে লাগে না। এক্ষেত্রে আপনাকে কমপ্লিটলি ব্রিটিশ কোনো সংস্থার আন্ডারে কোনো বই যদি থাকেন সেই বইয়ের মাধ্যমে শিখতে হবে এবং B1 লেভেলটা। এই সময় যেটা বলছেন, সময়টা বাংলাদেশে যদি একটা লার্নার যদি ডিগ্রি পাস থাকে বা ইন্টারমিডিয়েট পাস থাকে, সে 3 থেকে 4 মাসের মধ্যে শিখতে পারবে। আর যদি সে আরও লো স্কিল থাকে তাহলে 5-6 মাস রাখতে পারে। ডিপেন্ড করে লার্নারের তার নিজস্ব ক্যাপাসিটির উপরে এবং কি আগ্রহের উপরে। এখন রেগুলার ক্লাস করলে B1 সে যদি খুব মানে টাইট শিডিউলে ক্লাস করে ন্যূনতম 3 মাস লাগবেই অথবা 4 মাস। আর যদি লার্নার উইক হয় তাহলে সেক্ষেত্রে 5-6 মাস লাগতে পারে। ইতিমধ্যে মনে করুন আমি নিজে এই পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীকে B1 ট্রেনিং প্রদান করি। এক্ষেত্রে আমার জানা মতো জানা মতো একটা মেয়ে বাংলাদেশ থেকে ধরেন 1 মাসের ট্রেনিংয়ে পাস করতে, সেই মেয়েটা অনেক ভালো এবং সেটা A লেভেল পাস করা ছিল, তার হাজব্যান্ড ব্রিটিশ এবং সে লেভেল পাস করা ছিল, সে বাংলাদেশ থেকে B1 কমপ্লিট করে গেছে। আর বাকি যারা B1 করছেন, যারা ইংলিশ মিডিয়ামে পড়েন না, বাংলা মিডিয়ামে পড়ছেন, এই 3 মাসের নিচে কেউ পরীক্ষা দিতে পারেন না, মিনিমাম 3 মাস লাগছে। আর যারা 8 উইক থাকেন তাদের ক্ষেত্রে সময়টা বেশি লাগে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা দরকার, B1 করতে কখনো মুখস্থবিদ্যা কাজ করে না। এটাকে নিজকে ওই মানে একটা স্কিল গ্রো করতে হয় যে ক্রিয়েটিভ রাইটিং, নিজের ব্রেন থেকে লিখতে হয়, নিজস্ব আইডিয়া থেকে লিখতে হয়। এখানে মুখস্থবিদ্যা করে B1 পাস করার সুযোগ নেই। এই হচ্ছে বিষয়টা। কারণ যে পড়াশোনা করছেন কয়দিন লাগে, আমি বলবো 3 থেকে 6 মাস একটা কথা। এটা ডিপেন্ড করে শিক্ষার্থীর আগ্রহ, তার প্রিপারেশান, তার এই স্কিলের উপরে। আর যেটা বললেন যে এই B1 জিনিসটা কি, B1 হচ্ছে আপনি ফ্রিকুয়েন্টলি আপনি ইংরেজি ভাষা বলতে পারবেন, লিখতে পারবেন, শুনবেন, 4টা স্কিল সে পারবেন। আর এখানে যেটা খেয়াল রাখবেন, মেজর একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আইএলস পরীক্ষা যে হয়, আইএলস পরীক্ষার মধ্যে একটা অ্যাভারেজ মার্কিং হয়। অর্থাৎ কেউ লিসেনিংয়ে পাইল 3, স্পিকিংয়ে পাইল 5, কেউ রিডিংয়ে পাইল মনে করেন 2 বা 3, আর রাইটিংয়ে পাইল 6। অ্যাভারেজ তার 4.5 হয়ে যায়। কিন্তু যখন একটা কম্পিটিশনে দেখবে তখন দেখবে সে লিসেনিং খুব খারাপ। কিন্তু যেটা পিপল যে ল্যাঙ্গুয়েজ চার্ট যে ইসলের মধ্যে আবার 4টা স্কিলে পাস না করলে পাস আসে না, তাকে প্রত্যেকটা স্কিলে ইন্ডিভিজুয়াল পাস করে আসতে হয়। এক্ষেত্রে যারা কর্মকর্তা ওরা বেশি ফেভার করতেছে বর্তমানে যে ওই ইসলটাকে। আর আইএলটিএসটা গ্রহণ করতেছে তা কিন্তু না, যদি ভালো স্কোর হয় এবং প্রত্যেকটা ব্র্যান্ড 5 নিচে না থাকে তখন সেটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু যদি কোনো একটা স্কিল যদি 3 পেয়ে যান উনি, তাহলে ডিসকোয়ালিফাই হবে। অর্থাৎ কোনো একটা মানে স্কিল রিডিং হোক রাইটিং হোক
4.5 নিচে নামতে পারবেন না। অর্থাৎ মিনিমাম 5 থাকতে হবে, আর 4.5 যদি কোনো একটা স্কেলে নামে মনে করতে হবে ওনার দ্বারা এটা হবে না, এটা উনি পারবেন না। এই হচ্ছে বিষয়টা। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। যে বিষয়টি জানতে চাইবো যে স্পন্সরশিপটা ওয়ার্ক পারমিট কিভাবে পাওয়া যাবে। মনে করেন যে B1 কেউ কমপ্লেন করলো বেসিক ইংলিশ স্পোকেনটা নিল, কিন্তু ওয়ার্ক পারমিটটা বা স্পন্সরশিপটা সে কিভাবে পাবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনি বর্তমানে ইউকেতে বহুত জব সাইট আছে যেখানে উন্মুক্ত, আপনি আপনার যোগ্যতা দক্ষতা সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন সরাসরি। যদি তারা আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে তারা ইন্টারভিউ নেবে, এটা একটা বিষয়। তখন যে কর্তৃপক্ষ, যে একটা মিডিয়া যে আপনার সাথে একটা মাঝখানে থাকবে, সে একটা সার্ভিস চার্জ নেবে। তো আমার জানা মতো সিলেট শহরের সান ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা দায়িত্ব গ্রহণ করছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কোনো আত্মীয় থাকে, আপনার আত্মীয় যে নিয়োগকারী সংস্থা বলতে কোনো কোম্পানি হইতে পারে, মূলত কোম্পানি হওয়া লাগবে বা কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করবে। প্রতিষ্ঠানের প্রধান সাথে যোগাযোগ করার পরে ওই প্রধান ওনাকে নামটা, ওনার যোগ্যতা দক্ষতা যাচাই করে ওই নামটা পাঠাবেন হোম অফিসে, ওনার পাসপোর্ট নাম্বার সহকারে। হোম অফিস তার ওই কোম্পানি বা ওই যে আবেদনকারী সংস্থা যে আবেদন করবে পারমিটের জন্য যে স্পন্সরশিপ, তাকে একটা লাইসেন্স নিতে হবে। ওই লাইসেন্সের বেশ এক্সপেন্সিভ খরচ করতে হয়, এই কারণে ওয়ার্ক পারমিটে কিছু খরচ পড়ে যায়। কিন্তু হেলথ কেয়ারের ক্ষেত্রে কোম্পানিগুলো ওয়েল এস্টাবলিশ, এক্ষেত্রে অনেকটা মানে স্পন্সর পাওয়ার সুবিধা খুব সম্ভাবনা খুব বেশি থাকে। তো যেটা বলছেন আপনি স্পন্সর কালেকশন কীভাবে করবেন, একটা হচ্ছে কিছু কর্তৃপক্ষ সিলেটে আসছে অলরেডি, সেই মাধ্যমে তারা পাবেন। আর নিজেরা যদি কেউ যদি ইংলিশ B1 কমপ্লিট ঠিক মতো করতে পারেন, সে নিজেরটা নিজেই করতে পারবে। সে যদি নিজে দক্ষ হইয়া পড়ে তাকে আর পথ দেখাইতে হবে না, সে নিজেই যদি সে সার্চ করে গুগলে দিয়ে যে কেয়ার গিভার জবস ইন UK, তখন তাকে অনেকগুলো জবস তার সামনে আসবে। তখন সে তার যোগ্যতা এবং দক্ষতা প্রমাণস্বরূপ সে তার সিভিটা পাঠাইলে তারা যদি মনে করে যে হ্যাঁ তার লাগবে, তারা সরাসরি যোগাযোগ করতে পারে, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ ছাড়া। আর তৃতীয় পক্ষ যারা আছে, বিভিন্ন যে জব সেন্টার আছে ইংল্যান্ডে, বাংলাদেশে তৈরি হচ্ছে, ওদের মধ্যে করতে পারেন, আর আত্মীয় মধ্যে করতে পারেন। সুতরাং স্পন্সর কালেকশনটা তিনভাবে করতে পারেন। সরাসরি করতে পারেন যে সংস্থাগুলো নিয়োগ তাদের সাথে যোগাযোগ করে। দ্বিতীয়ত মাঝখানে কোনো জব সেন্টার আছেন যারা থাপ্পাড়ের ভূমিকায় থাকে, যোগাযোগ করে, তাদের মধ্যে করতে পারেন। তৃতীয়ত হচ্ছে তার কোনো রিলেটিভ থাকেন ইউকেতে, সেই রিলেটিভ তার পক্ষ থেকে রিলেটিভ যোগাযোগ করতে পারেন। এই তিনভাবে সংগ্রহ করা যাবে স্পন্সরগুলো। যেতে হলে কত টাকা খরচ হতে পারে এবং সেখানে গিয়ে প্রতি সপ্তাহে কত টাকা ইনকাম করার সুযোগ রয়েছে? আসলে আপনার বিচক্ষণ প্রশ্নগুলা তার জন্য কল্যাণকর। যে প্রশ্নগুলো করতেছেন আমি জানি না, আপনি প্রশ্নগুলো হয়তো আগে ইনবক্সে পেয়েছেন যে খরচ কত লাগতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি বলি, খরচ কারোর জন্য কিছুই না, কারোর জন্য অনেক কিছু। যে মনে করে নিজে নিজে ম্যানেজ করতে পারবে, দক্ষতা থাকে, ইংলিশ ভালো থাকেন, তার যদি হেলথ কেয়ার কোর্স করা থাকে, তখন সে নিজে করতে পারবে। এক্ষেত্রে নিয়োগকারী সংস্থা তাকে নিয়োগ দিলে হয়ে গেল, এখানে তার কোনো খরচ আর লাগতেছে না, জাস্ট তার দক্ষ হইতে যে টাকাটা লাগবে সে টাকাটা লাগতেছে। আর দ্বিতীয় যদি কোনো তৃতীয় পক্ষ থাকে মাঝখান দিয়া, মানে ওয়ার্ক ম্যানেজ করার জন্য, তো ওই কর্তৃপক্ষ তাদের একটা সার্ভিস চার্জ রুল থাকে, বিভিন্ন সংস্থা বিভিন্ন কিছু থাকে সেটা। আর যদি কোনো কর্তৃপক্ষ আপনাকে সরাসরি অফার দেয়, কোনো সংস্থা যে তোমাকে আমি অত টাকা দিলে একটা বিশেষ করে অফার দেবো বা একটা অর্ডার আনবো, তখন ওই যে কোম্পানির প্রধান যে থাকেন ওনার উপর ডিপেন্ড করে খরচটা। এক্ষেত্রে ইউনিকলি বলা যাচ্ছে না। তো গ্রোস একটা আইডিয়া হচ্ছে আমার মতে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যাওয়া আসা অন্যান্য আনুষঙ্গিক খরচ 6 থেকে 16 লাখের মধ্যে হইতে পারে। অর্থাৎ ভালো স্কিল যদি হন, সেই 6 লক্ষের মধ্যে বসতে পারেন সর্বোচ্চ, কারণ এখানে এই এমবিসি ফি আছে,
আপনি যে ইংলিশ করবেন সেখানে খরচ আছে, আপনার এয়ার ট্রাভেলিং খরচ আছে, আবার এখানে হেলথ কেয়ার চার্জ আছে। তো সরকারের ফি আছে প্রায় 2 লক্ষ টাকা কাছাকাছি, গভর্নমেন্টের ফিস। ধরেন আপনি আবেদন করবেন 700 থেকে 800 পাউন্ড আছে, তার মনে হয় 900 কত পাউন্ড মনে হয় আবেদন ফি সরকারের। এর সাথে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে আরও সারচার্জ। তো সেটা অ্যাড করলে প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখ চলে যায় আপনার ভিসা আবেদন করার প্রক্রিয়াতে। আর আপনার ফ্লাইটে গেলে আপনি ধরেন ফ্লাইট খরচটা আসবে। আর এক্ষেত্রে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে যদি আপনি সংস্থাকে ম্যানেজ করতে পারেন, আপনাকে বিনা পয়সায় দেন, তার বিনা পয়সা হয়ে গেল। আর তারা যদি বললেন না একটা অন্য কোনো চার্জ লাগবে, তখন তার উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রে কোনো প্রকার বলা যাচ্ছে না যে 10 লক্ষ টাকা আলে হয়ে যাবে। আইডিয়া হচ্ছে 6 থেকে 16 মধ্যে এবার পারমিটে যেতে পারবেন ম্যাক্সিমাম শিক্ষার্থীরা, আশা করা যায়, এই ধরনের আশা করা যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। B1 করার ক্ষেত্রে ইউকে যুক্তরাজ্যের কোনো বৈধ সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আসলে B1 করার ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট কোনো প্রকারের বৈধতা কাউকে দেন নাই। ট্রেনিং যে কি করাইতে পারে, শুধু স্কিল দেখতে হবে যে ট্রেনিং করাবেন উনি অভিজ্ঞ কিনা। পরীক্ষার ক্ষেত্রে তারা কিছু নির্দিষ্ট অনলাইন বিষয়ে নিয়ম নীতি আছে, বা ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এক সময় ছিল কিছু সংস্থা, বিশেষ করে 12-13 সালে ছিল, তখন কিছু সেন্টার ডেভেলপ করছিলেন বাংলাদেশে। বাট এবারে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বলা হয়নি, যেখান থেকে আপনি পারেন প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হয়েছে। এক্ষেত্রে আপনারা দেখতে হবে যাদের অভিজ্ঞতা যারা আছে তাদের মাধ্যমে আপনার প্রশিক্ষণ গ্রহণ করাটা বেটার হবে। যারা ইতিমধ্যে ইসল করাইছেন বা যারা ট্রেনিং দিচ্ছেন তার সেই লোকদেরকে। সাধারণত এক্ষেত্রে যেসব সংস্থাগুলো বর্তমানে আছে, সবচেয়ে খারাপ কথা হলো যেটা নিউজ হলো, এটা দুঃসংবাদ, সিলেটে 30 বছরের বয়স্ক 30 এইজ ওভারের কোনো ইংলিশ ট্রেনার থাকে না, কেউ থাকে না। আপনাকে সেই কথাটা বলি, আমার অভিজ্ঞতাকে বলতেছি। এই ইংরেজি পেশার উপরে কেউ ফ্রিডম থাকতেছে না, কারণ এই বাজারটা আনস্টেবল, যার কারণে এখানে কেউ এই ইংরেজি প্রশিক্ষণটাকে পেশা হিসেবে দিচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে যে কিছু লোক যারা যেসব শিক্ষার্থীরা ইংরেজি মোটামুটি ভালো, তারা ধরেন বিদেশে যাবে, কোথাও যাবে, হাতে সময় আসছে কিছুদিন, তখন তারা বিভিন্ন সেন্টারে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে, প্রশিক্ষণ দেয়। এখন তারা যদি যতক্ষণ না তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনা না হয়েছে ততক্ষণ তারা ট্রেনিং দিয়ে থাকে। এক্ষেত্রে চিন্তা করতে হবে যারা আসলে প্রকৃতপক্ষে ইসল B1 ইতিমধ্যে কয়েকজন তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে, ওইসব দক্ষ লোকদের কাছ মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করাটা হবে উত্তম কাজ। এক্ষেত্রে সুনির্দিষ্ট বলা যাচ্ছে না যে ওই সংস্থাটা বা ওই প্রতিষ্ঠানটা B1-এর জন্য বেস্ট, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলা নিজেদেরকে বলতেছে তারা খুব বেস্ট। আসলে নিজের কথাতে নিজে ভালোই বলবে, কি খারাপ তো বলবে না। জনগণ বিচার করতে হবে যে আসল বিষয়টা কি। এক্ষেত্রে জনগণের এখান থেকে বাঁচতে গেলে দেখতে হবে যে প্রশিক্ষক বা দীর্ঘদিন ধরে জড়িত, যার কাছে রিয়েল কন্টেন্টগুলো আছে, রিয়েল বুকগুলো আছে, তার কাছে প্রশিক্ষণ নিতে হবে। সুতরাং যাদের কাছে রিয়েল কন্টেন্টগুলো নাই, যারা বাংলাদেশ থেকে কিছু বই তৈরি করছে নিজেরাই, অথবা কোনো এক মাধ্যমে কিছু বই সংগ্রহ করে সামথিং এনি হাউ তারা কিছু বইকে সৃষ্টি করছে নিজেরাই, অথবা ওই বইগুলো যে ট্রেনিং দেন, সেই ট্রেনিংটা কখনো আপনি কোয়ালিফাই করতে পারবেন না। কোয়ালিফাই করতে না পারলে সাহায্য করতে আপনার পক্ষে তো আর এই ইংল্যান্ডে যাওয়া সম্ভব হচ্ছে না। কেননা ইসলের মধ্যে একটু ডিফিকাল্টিস হচ্ছে যেখানে 4টা স্কিলে, অর্থাৎ রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, 4টা স্কিলেই প্রত্যেক শিক্ষার্থীকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করেন রিডিংয়ে ফেল করলো, রাইটিংয়ে ভালো পাইলো, স্পিকিং ভালো করলো, বাট সে কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, তাকে আবার ওই যে এক্সামে খারাপ করছে সেই এক্সাম রিটেক করতে হবে, রিটেক করে আবার সাকসেস হওয়া লাগবে। কিন্তু এক্ষেত্রে আইএলটিএস ক্ষেত্রে ভিন্ন। আইএলটিএস আপনি যাই কিছু করেন না কেন আপনাকে একটা অ্যাভারেজ মার্কিং দেওয়া হচ্ছে, যার কারণে এই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 2 ইয়ার্স। আর ইসল সার্টিফিকেটের মেয়াদ যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফ লং, অর্থাৎ আপনি একবার যদি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাকে আর পরীক্ষা দিতে হচ্ছে না। এক্ষেত্রে জনগণ যদি কষ্ট হয় তাহলে ইসলটা করা উত্তম, কেননা এখানে একটা লার্নিং ম্যাটেরিয়ালস আছে, ট্রেনিং মেথোডোলজি আছে।
আইএলটিএসে কিন্তু কোনো ট্রেনিং নেই, জাস্ট টেস্টিং মেথড আছে, অর্থাৎ ইংরেজি ভাষা চেক করা হয়। আসলে আমাদের দুঃখজনক হলো সত্য, যেটা আমাদের দেশে শিক্ষার্থীরা মনে করেন ইংরেজি ভাষা প্রশিক্ষণ না নিয়ে পরীক্ষার প্রশিক্ষণ নেয়, অর্থাৎ পরীক্ষা কীভাবে যদি সে প্রশিক্ষণটা নেয়, ভাষা প্রশিক্ষণটা এখানে জানা নেই, কার কেউ দেয় না। সবাই বলে যে আইএলটিএস করে, আইএলটিএস তো সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কোর্স, এক্সামের মধ্যে এক্সাম প্রসিকিউরটাকে 2-1টা এক্সাম দিয়ে ঢুকবে, কিন্তু আসলে তো ভাষাটা শেখা হয়নি, তা বাকি থাকে। এই ক্ষেত্রে অনেক মানুষই এই ইংরেজি ভাষা শিখতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জি জি জনাব জহিরুল ইসলাম, আমরা গতদিন একটা বিষয় লিখেছিলাম যে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের সম্ভাবনা ও আপনার করণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন দুর্গা ডিজিটাল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বলে সিলেট তৌহিদুল ইসলাম। তো এইটা অনেকেই যেটা কমেন্টস করেছেন সরাসরি কত টাকা লাগবে, কি আসে বিষয়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা যে বিষয়টা যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের সম্ভাবনা ও আপনার করণীয়, অনেকে সুজা মন্তব্য করেছেন কত টাকা লাগবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য। সেটা হচ্ছে কি, আমাদের দেশে যে একটা প্রথা চালু হয়ে গেছে, ট্রেন্ড চালু হয়ে গেছে যে ওয়ার্ক পারমিটের দিকে টাকা লাগে, কিন্তু এই প্রথা যে ছিল 2000 সালের প্রথা, 2020 সালের প্রথা না। 20 সালের দক্ষতা যোগ্যতা পাশে কিছু টাকা তো লাগবেই, এবং সেই টাকাটা আগের মতো যেমন না 15-20 টাকা লাগবে তা কিন্তু না। এখানে নিয়োগকারী সংস্থা আপনাকে নিয়োগ দিবে, সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনাকে যত বেশি দক্ষতা প্রমাণ করুন তত নিয়োগ প্রমাণ বেশি থাকবে। এক্ষেত্রে যে প্রশ্নটা করতেছেন, দালালদের কারণে এই একটা কালচার তৈরি হয়ে গেছে। দালালরা বলে যে আপনি আসেন ওয়ার্ক পারমিটে, আপনাকে পাঠাই দিচ্ছি, 1 মাসে ভিসা দেবো, 20 লক্ষ টাকা দিবেন। ওদের কথা শুনতে জনগণের কাছে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে টাকা কত লাগবে। টাকা বিষয় হচ্ছে পরে, অনেক পরে। আগে আপনি যদি দক্ষ না হন, আপনি ইসল B1 পাস করতে না পারেন, আপনি যদি ইংরেজি পাস করতে না পারেন, আপনার টাকা কাকে দিবেন? আপনি কাছে কোনটা করবেন? আপনি যারা জনগণের যে বিষয় করণীয় সেটা কিন্তু সে বুঝতেছে না। আপনি পেশাগত দক্ষতা প্রমাণ করেন, আপনি ট্রেড সিলেক্ট করেন, আপনি সেটা না করে যাচ্ছেন টাকা দিয়ে। আরে টাকা দিয়ে ট্রেড কিনবেন, দক্ষতা কিনবেন আপনি? তা তো না। কিন্তু আগে যারা হতো, দালালরা যেটা করতো, তারা টাকা দিয়ে দক্ষতা কিনতো, কাগজ কিনতো। আমার কাছে অনেক রিকোয়েস্ট অলরেডি আসছে, আরও আগেও আসছে যে স্যার আপনার কাছে কিছু টাকা দেয়, আমার ক্যান্ডিডেট পড়াশোনা করবে না, কিচ্ছু করবে না, দেখবে না, আপনি এটা সার্টিফিকেট দিয়ে দেন। তো এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে যে জনগণ এটা চায়, আর এই যে দালাল চক্র যারা আছেন, এবং কি তারা জনকে খুশি করার জন্য তাদের যে ভাষায় কথা বললে খুশি হবে এ ভাষায় কথা বলেন। তারা জানেন যে আমি 10টা যদি ফাইল প্রসেস করি, একটা যদি হয়ে যায় আমার 20 লক্ষ টাকা পেয়ে গেলাম, আর বাকি 9টা যদি মারাও যায় তা আমার আসতে গেল কি? তখন তারা ফ্রড ডকুমেন্ট ইউজ করে। এই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গাতে এই দালাল চক্রের কারণে এই ধরনের সম্ভাবনাগুলো বাংলাদেশে হাতছাড়া হয়ে যায়। তো ব্রিটিশ গভর্নমেন্ট ফেড আপ হয়ে পড়ে, কিরে প্রত্যেকটা ফাইল 98% ফ্রড ডকুমেন্ট দিচ্ছে কেন? তখন তারা এক পর্যায়ে বন্ধ করে দেবে, শাটডাউন, ক্লোজ, তারা বন্ধ করে দেয়। তারা যেটা চাচ্ছে এটা পাচ্ছে না। কিন্তু আমি বলবো এই প্রশ্ন যারা করতেছে, এটা আমাদের গত 30 বছরের জাতির অর্জন। তারা এই কথা যদি বলতো যে কোন পেশায় গেলে আমি দ্রুত পারমিটটা পাবো, তারা যদি প্রশ্নটা করতো
আমি ইংরেজি দক্ষতা কতটুকু সর্বোচ্চ অর্জন করা লাগবে, কোথায় গেলে পাবো, ভালো কোনো সংস্থা আছে কি না, তারা ছিল ওদের অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন। তারা সেই কোশ্চেন না করে করতেছে কি কত টাকা লাগে, প্রথম কোশ্চেনটা। আরে টাকা তো অনেক পরে, আগে তুমি কোয়ালিফাই হয়ে চেক করো, আগে কোয়ালিফাই হওয়ার পরে তো টাকা। অনেকটা এই ধরনের, ধরেন আপনি কলেজে পাশ করার আগে বলতেছেন, মেট্রিক পরীক্ষার পাশ করার আগে বলতেছেন কলেজে ভর্তিতে কত টাকা লাগবে। আরে মেট্রিক পাস করলেন আপনি কলেজে ভর্তি হবেন, আপনি এসএসসি পাস করতে পারবেন সেই সন্দেহ আছে। এসএসসি পাস করার আগে বলতেছেন যে ইন্টারমিডিয়েটে ভর্তি হইতে কত টাকা লাগে। এই ধরনের একটা আনপ্রফেশনাল কথাবার্তা না। এবং এটা কেন যে এটা হচ্ছে তা বুঝতেছেন। এবং কি দালালরাই কাছে সৃষ্টি করছে। তারা বলে যে টাকা বলে যে 500 বলে, তারা বলে বই, বলে যে বই নিয়ে আসেন আর টাকা নিয়ে আসেন, আর আমি আপনাকে পাঠাই দিচ্ছি, যত ডকুমেন্ট লাগে আমি বানাই দেবো। আর মানুষগুলা একটা জানি না এই বোকামিটা কেন করে, যে তারা দালালের কাছে গিয়ে দালাল যে লোভনীয় কথা বলে যে উইদিন এক মাসের মধ্যে পাঠাই দেবো, আরে সার্টিফিকেট আরে বানাই দেবে, এগুলো কত বানাইছি আমরা, আপনাদের একটু চিন্তা করেন কেন, নো টেনশন, বাসায় গিয়ে ঘুমান, শুধু টাকাটা দিয়ে দেন আপনি। এই দালাল চক্রের হাতে আমার জানা মতো 80% ভিসা নষ্ট হবে। যতগুলো ভিসা পাওয়ার কথা, এই দালাল চক্রের অপতৎপরতার কারণে 80% ভিসা প্রত্যেকবার নষ্ট হয়েছে বাংলাদেশে, সুযোগ বঞ্চিত হয়েছে, জনগণ প্রতারিত হয়েছে। আবার জনগণ ওদের শরণাপন্ন হয়। তারা যদি বুঝতো যে আমার দক্ষ হয়ে গেলে আমার তো লস নাই, আমি ক্যানাডা না পারি, বর্তমানে হেলথ কেয়ারের জন্য ক্যানাডা জব আছে, হেলথ কেয়ারের জন্য অস্ট্রেলিয়া জব আছে, বিশ্বের উন্নত বহু জব আছে। বাট তার দক্ষ হওয়ার দিকে তাদের কোনো ইন্টেনশন নাই। তাদের প্রশ্ন হলো যে আমি টাকা দিয়া অতি দ্রুত সার্টিফিকেট নিয়ে নেবো, আমি টাকা দিয়ে দক্ষতা কিনে নেবো, এরপরে গিয়ে আমি কাজ করতে থাকি। কথাটা বুঝছেন? তো এই হলো বিষয়গুলো। তো ধন্যবাদ আপনাকে জনাব শামীম আহমেদের। জি, জনাব তৌহিদুল ইসলাম, এই যে ব্রিটিশ হাই কমিশন অনিয়ম, দুর্নীতি এবং এই দালাল চক্রের বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছে। তবে এই যে 80% যেটা বললেন, শতকরা 80% দালাল চক্রের কারণে রিডিউস হয়ে যাচ্ছে। ব্রিটিশ হাই কমিশন অথবা ব্রিটিশ সরকার কি দালালদের প্রতিরোধে কোনো ব্যবস্থা নিয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন বলি, ব্রিটিশ হাই কমিশন তো বাংলাদেশ সরকার না। এখন যদি কেউ যদি একটা ব্রিটিশ এম্বাসির ফর ডকুমেন্ট দাখিল করে, তো ব্রিটিশ এম্বাসি কি করার আছে তাকে? দালাল তো বলে না আমি দিচ্ছি, কারণ যে ক্যান্ডিডেট দেয় স্বাক্ষর থাকে ব্রিটিশ তার, দলাল তো স্বাক্ষর করে না। দলাল ডকুমেন্টের প্যাকেট তৈরি করে একটা প্যাকেট বানায়, প্যাকেজ, তারা বলে A to Z প্যাকেজ বলে তোমার দেখা দরকার নয়, খালি সই করলো জমা দিবা। এখন সই করলো যে সেটা রেসপন্সিবল, দলাল রেসপন্সিবল না। দলালটা আইডেন্টিফাই এভাবে, কারণ দলালে যে একটা পেপার তৈরি করে সে আজীবন ওই এক পেপারে তৈরি করে, কথা বুঝছেন? যার কারণে ব্রিটিশ এম্বাসি দেখে যে ওই পেপারের রং, ওই পেপারের বর্ণমালা, ওই পেপারের লেখার ফ্রন্ট, এটা থেকে শনাক্ত করে যে এই দলাল, তখন তারা একটা ব্ল্যাক লিস্ট করে যে এইখান থেকে কোনো কাগজ আসলে এই অ্যাপ্লিকেশন বিনা বিচারে রিফিউজ তারা করে দেয়। অর্থাৎ তারা কিছুদিন যাব তারা আইডেন্টিফাই করবে দলাল কে আছে, এবং তাদের কাছে তথ্য আছে, কিন্তু দলাল কারা কারা আছে তথ্য আছে। বাট আপনাকে আইনগত বিচার আসতে গেলে তাকে তো অফেন্স ধরতে হবে, সেটা অফেন্স সরাসরি করতেছে না, সে রেডি করে দিচ্ছে ক্যান্ডিডেট। জি, ব্রিটিশ হাই কমিশন থেকে জি
গ্রামীণ ফোন আসলে গ্রামীণ ফোনের ইন্টারনেট কারণে একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ। তো এই বিষয়টি বলতে চেয়েছিলাম যে ব্রিটিশ হাই কমিশন ভিসা আবেদনের ক্ষেত্রে বা ভিসা আবেদন করার পর অনেক ক্ষেত্রে দেখা গেছে যাচাইয়ের জন্য তাদের যে কর্মকর্তা রয়েছে মাঠ পর্যায়ে এসে তারা তদন্ত করছেন সঠিক কিনা যাচাই করছেন। তো তারা সেটা করতে পারছেন দালালদের প্রতিনিধি তারা কেন কোনো ভূমিকা নিচ্ছেন না, নাকি ভিসা আবেদন করলে তাদের একটা ফি জমা দিতে হচ্ছে, তারা কি তাদের ফিটা হাঁকিয়ে নেওয়ার জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছেন? লোকে বলছে যে এটা একটা তাদের রয়েছে, তারা ইচ্ছা থাকলেও সেটা প্রতিহত করছে না। আসলে দালাল পর্যায়ে দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। আপনি দেখবেন কিছুদিন পর র্যাব অভিযান করে বিভিন্ন জায়গাতে, ওই অভিযানটা কিন্তু ওদের পক্ষ থেকে হয়ে থাকে। তারা নোটিফাই করে যে দালাল সংস্থা যখন তথ্যটা পায় তথ্যটা তারা বাংলাদেশ সরকার প্রদান করে। ওই সরকারের পক্ষ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে র্যাব সুরমা মার্কেটে বেশ কিছু অভিযান চালাইছে এবং চালায়, কিছুদিন পর অভিযান চালায়। যেটা এক্ষেত্রে আপনাকে তো তথ্যবান ধরতে হবে। আর ব্রিটিশ হাইকমিশন তো বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা না যে সরাসরি ক্যাচ করবে, সুতরাং ব্রিটিশ হাইকমিশন সংস্থাকে নোটিফাই করে যে এই ঠিকানা এই কাজ করতেছে, কারণ তাদের নোটের আলোকে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিচ্ছে। আর যেটা বলছেন যে এটাকে হাইকমিশনের ট্রেন্ড, হাইকমিশন এখানে কোনো ট্রেন্ড কখনো ছিল না, নাইও, কিন্তু আমাদের দেশের মানুষের কিছু মিসগাইড আছে। এর মধ্যে কিছু আবার আমি বলবো সলিসিটার না, তারা সলিসিটার কিছু হেল্পার আছে, অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট আবার মনে করেন যে কি বিষয়টা করেন যে এই সলিসিটার অ্যাসিস্ট্যান্টরা তারা তাদের যে গ্রাহককে মিসগাইড করে, বলেন যে এই সলিসিটার ফি হচ্ছে 1000 পাউন্ড, তো কেন আপনি সেটা দিবেন, আপনি আমাকে 100 পাউন্ড দেন, আমি ফাইল বানাই দিচ্ছি। এই যে একটা টেন্ডেন্সি, এই ধরনের অদক্ষ লোকদের কারণে মিসগাইড হয় এবং কি রং ডকুমেন্টেশনটা হয়। এক্ষেত্রে যদি যেসব নিবন্ধন কিছু সলিসিটার যারা আছেন, যারা মানে ব্রিটিশ সরকারের নিবন্ধিত সলিসিটার, তাদের কাছ থেকে জনগণ কখনো প্রতারিত হওয়ার সুযোগ নেই, সম্ভাবনা নেই। বাট যারা ওই ধরনের কাছে ওদের কাছে যাবে না, যারা মাঝখানে থার্ড পার্টি বা ওই সলিসিটারের অ্যাসিস্ট্যান্ট অথবা সলিসিটারের কাছে কোন জব করছিল, কিছুদিন জব করে কিছু কাজ শিখছে হালকা পাতলা, বাট তার কোনো বৈধতা নাই, সে এনরোল না, সে রেজিস্টার্ড না, তখন সে কি করে তার ইচ্ছা মতো এই ধরনের অনিয়মগুলো করেন, যাতে করে সে জানে যে লস তো আমার, তার তো কোনো লস হবে না, লস যদি ক্লায়েন্টের হবে, আর যদি লাভ হয় তাই তার হবে। এই ক্ষেত্রে এই ধরনের অদক্ষ লোকদের হাতে যদি কেউ পড়ে শরণাপন্ন হন, তখন বিষয়গুলা এই ধরনের মানে দুর্ঘটনা বেশি ঘটে। এবং যে ব্রিটিশ হাইকমিশন বারবারই এই ধরনের ক্ষেত্রে খুব মানে ব্যবস্থা গ্রহণ করেন, যেহেতু সরাসরি তারা ব্যবস্থা করতে পারে না, তারা যদি কোনো ধরনের অনিয়মের সন্ধান পায়, তারা ওই সম্পর্কে সরকারের সাহায্যের মাধ্যমে তার বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেন। ব্রিটিশ এমবেসি ওখানে সরাসরি পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেন না। হ্যাঁ করেন, কীভাবে সেটা বলি। যদি কোনো ক্যান্ডিডেট এই ধরনের রং ডকুমেন্টেশন বা ফল ডকুমেন্টেশন উপস্থাপন করেন, তখন তাদের দুটো রুল আছে, 320 ABC 3টা রুল আছে। একটা মনে হয় 10 ইয়ার্স সাসপেনশন হবে, অর্থাৎ যদি কেউ রং এই ধরনের পেপার সাবমিট করে গভর্নমেন্টের কাছে, এই ধরনের কিছু করে, তাকে 10 ইয়ার্সের জন্য সাসপেনশন দেবে। অর্থাৎ 10 ইয়ার্স সে যে কোনোভাবে অ্যাপ্লাই করুক না কেন ভিসার জন্য, যে কোনো ভিসা অ্যাপ্লাই করুক না কেন, তাকে অটোমেটিক্যালি ভিসা সিস্টেম থেকে তাকে রিভিউজ করে দেওয়া হবে। অর্থাৎ সে 10 ইয়ার্স পরে সে আবেদন গ্রহণ করে তার বিবেচনা করা হবে, আর 10 ইয়ার্সের আগে তার আবেদন বিবেচনা করা হবে না। সে যে আবেদন করুক না কেন তারা রিভিউজ করে দেবে। তো এই ক্ষেত্রে আমি বলবো, যদি কেউ রং দালাল করে আপনি যে ফলস ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে যে সই করবে অ্যাপ্লিকেশনে তাকেই তার ফলাফল ভুগতে হবে। সুতরাং এক্ষেত্রে যারাই দলালে আস্তে আস্তে তো দিন যাচ্ছে, যুগ ডিজিটাল হচ্ছে, এই ধরনের অনিয়ম করার সুযোগটা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং আমি এটা বলবো, এই অনিয়মে যদি কেউ ইন্টেনশন থাকেন, কেউ যদি কিছু করেন, তাহলে আশা করি সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ শতকরা 2-4 জন তো মিস্টেকালি ভুল হয়তো পাপ পেয়ে যান।
ওই 2-4 জন যে পার পেয়ে যান, বাকি 90 জন যে তার যে এখানে ফেলিয়ার হয়েছেন বা তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওই খবর জনগণ রাখে না। জনগণ যে 2 জন যে সাকসেস হয়ে গেছে সে বলতে থাকে তখন তার সবাইকে, আমিও আসছি তোরাও আয়। কিন্তু তার সাথে যে আরও যে 90% লোক যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর কেউ রাখেও না, আর কেউ লজ্জায় বলেও না, যার কারণে এটা অজানা থেকে যায়। এইভাবে মানুষ গোপনে আস্তে আস্তে কি ভিতরে ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কারণ এই ক্ষেত্রে আমি এটা বলবো, ব্রিটিশ এম্বাসির সাথে কে দয়া করে রং ডকুমেন্টস যাবেন না, ফলস ডকুমেন্ট সাবমিট করবেন না। তাদের পক্ষে সব কিছু নির্ণয় করা সম্ভব, তারা করে, এবং কি বাংলাদেশে কোথায় কী করে তো সব জানা আছে এবং তাদের কাছে বিভিন্ন তথ্যগুলো আছে। এক্ষেত্রে কেউ দিয়ে যে আপনারা নিজকে চালাক মনে করবেন, হ্যাঁ অনেক সময় তারা গুরুত্ব কম দেয়, অথবা অনেক সময় তারা হয়তো বা বুঝে উঠতে পারে না এটা ফেক না জেনুইন। কিন্তু যদি আপনাকে তারা বুঝে, কখনো তারা কাজটা করবে না। হ্যাঁ, আসলে কারিগরি ত্রুটির কারণে আজকের কথাটা আসলে কথা হচ্ছে না ওনার সাথে আমার। আরো সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করব। আমরা সরাসরি জনাব তৌহিদুল ইসলামের সঙ্গে সরাসরি আমরা সাক্ষাৎকারটি নেব। আমরা আশা করছি তিনি আমাদের সেই সময়টুকু এবং পাশাপাশি এই আলোচনায় আমরা যেটা জানতে পারলাম যে রাজ্যের ওয়ার্ক পারমিটে যেতে হলে প্রাথমিকভাবে আমাদের আবেদনের ক্ষেত্রে আমাদেরকে সেটা নিতে হবে। পাশাপাশি দূরত্ব থেকে আমাদের তরুণ প্রজন্মকে বা যুক্তরাজ্যে যেতে আগ্রহী যারা রয়েছেন তাদেরকে সতর্ক রাখতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে যে ওয়ার্ক পারমিটের যে প্রক্রিয়াটি রয়েছে সেটা সম্পন্ন করতে হবে এবং নিজে করার সুযোগ রয়েছে। আমরা যেটা জানলাম যেটা বললেন যে নিজেই ওয়ার্ক পারমিটের আবেদন করার সুযোগ রয়েছে। তো আমরা আশা করব যারা এই প্রশ্নটি করেছিলেন যে আমরা বলেছিলাম ওয়ার্ক পারমিটের সম্ভাবনা এবং আপনার করণীয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ জনাব তৌহিদুল ইসলাম, উদ্যোক্তা ডিজিল্যান্ড এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, সোজা প্রশ্নটি করেছিলেন কত টাকা লাগবে। আসলে এখানে আমরা যে আলোচনা করেছি যে কত টাকার আলোচনা নয়, আমরা আলোচনা করেছি যে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটে যেতে হলে আপনাকে কি করতে হবে, কোন ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়টা আপনাদেরকে জানান দেওয়ার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আজকের এই আয়োজনটা আমরা করেছিলাম। এবং আমাদের সঙ্গে অত্যন্ত দীর্ঘ সময় আলোচনায় যুক্ত ছিলেন জনাব তৌহিদুল ইসলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি অদূর ভবিষ্যতেও এই ধরনের নান্দনিক বিষয় নিয়ে আমাদের দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, এই সমস্ত বিষয় নিয়ে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং আজকের এই টেকনিক্যাল বা কানেক্টিভিটির যে সমস্যাটা, সেই সমস্যার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলটি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, নান্দনিক সংলাপ ফেসবুক পেজ, ইংরেজিতে নান্দনিক সংলাপ লিখলে আমার পেজটি আপনাদের সামনে চলে আসবে। আপনাদের যদি পেজটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বাংলাতে নান্দনিক সংলাপ লিখলেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের সামনে চলে আসবে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই সঙ্গে থাকুন, ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত আলোচক জনাব তৌহিদুল ইসলাম, উদ্যোক্তা ডিজিল্যান্ড এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজ,
আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নান্দনিক টিভি আয়োজনের জন্য। ইনশাআল্লাহ যখনই যা ডাকবেন যতটুকু সুযোগ থাকে অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, উপস্থিত দর্শক এবং আজকে সময়